গুলি করে আমার সন্তানকে হত্যা করলো, আমার শিশুকে হত্যা করলো, আমার মা বোনদেরকে হত্যা করলো। গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো। 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। 1 নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা। যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুইটা মেশিন তারা স্থাপন করেছিল। এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগ আর যুবলীগ, তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এই যে ছাত্রলীগ যুবলীগ, তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ, তারপরে হলো পুলিশ লীগ। এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম, সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জাতীয় যে পরিষদগুলো আছে, তাদের মধ্যেও, তাদের পিছনেও এই লীগ, হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। স্বাভাবিক রাজনীতি থাকবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপির রাজনীতি করবে, জামাত জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে। আমরাও আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব। আমাদের বক্তব্য আমরা দেব, তোমাদের বক্তব্য তোমরা দেবা। আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে। সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে। কিন্তু এই হেলমেট লীগ, হাতুড়ি লীগের জ্বালায় 14 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত এই ধরনের কোনো সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না। এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতাবলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল। আল্লাহ পাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছেন। এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুললো, তুমি কে আমি কে। কে বলেছে, কে বলেছে? এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন। আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ। তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুড়ি লীগ আর হেলমেট লীগ। এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করলো, আমার শিশুকে হত্যা করলো, আমার মা বোনদেরকে হত্যা করলো। গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো। পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয়করণ। গুটি কয়েক সুবিধাভোগী দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন। যেই পুলিশদের ছিল ঐতিহ্য, গৌরবজনক ইতিহাস, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল, সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস দমনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল, তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন। র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো, পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করে মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ। এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতাবলম্বীদেরকে নিজের দলীয়
এই লীগদেরকে দিয়ে, এই হাতুড়ি লীগ আর হেলমেট লীগ দিয়ে দমন করার এই খেলা যখন জমে উঠল, আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন, আপা, নেত্রী, কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না ওই খেলোয়াড়রে কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। যেই নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে, তার বলে কত বাহিনী আছে। কই দুঃসময়ে তো আপনি খেলতেও নামলেন না, আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না, কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই। প্রিয় দেশবাসী, আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোনো এরকম হেলমেট দল তৈরি না হয়, কোন হেলমেট লীগ যেন আর তৈরি না হয়। পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত। অল্প কিছু অফিসারের দায়, তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না। আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি যখন আজকে বের হই জুমার আগে, আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে, সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে, বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায়। তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে, আমি তো নিজের পরিচয় দেই না। তো এই যে অবস্থাটা, যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের একটা ভুল পলিসি, ক্ষমতাসীন দলের ভুল পলিসি, আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো। এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 100 বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল, যেই আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে, সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল। যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত, আজ সেই সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে। এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন? আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। তো যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মতো অন্তত গ্রেফতার হতেন, এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না উনি পালান নাই। ওনার নেতা কর্মীরা এতটুকু সাহস পেত যে না নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই। তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান, রাজনীতিতে নামেন।
এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে, ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে, দলের নেতৃত্ব ভুল করেছে, দলের নেতারা খালি খেলতে ডাকছে, কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না। এটার ক্ষেত্রে প্রত্যেক ম্যান টু ম্যান ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে। যাকে দেখেছেন এলাকায় বিগত 16 বছর মাস্তানি করতে, সাধারণ মানুষের উপর জুলুম করতে, অত্যাচার করতে, তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন। কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই, বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে, মানুষকে আশ্রয় দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মান দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ, আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা, অরাজকতা, অস্থিতিশীলতা বিরাজমান, এটা ইনশাআল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে। আপনাদের সৌভাগ্য, আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা, এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে, যিনি সেই দুর্দিনে, সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে, সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায়, সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লামা মনির হোসেন কাসেমী তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন, প্রমাণ রেখেছেন মনির কাসেমী পালায় না, কারারুদ্ধ হয়েছেন, জেল জুলুম বরদাস্ত করেছেন, বছরের পর বছর জেলখানায় থেকেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মনির হোসেন কাসেমী সাহেবের কাছে জেলখানায় আপোষের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেছেন মনির হোসেন জেল খাটবে, অন্যায়ের সাথে আপোষ করবে না। তিনি যদি আপোষ করতেন 2.5 বছর না 2.5 মাস জেল খাটলেই হতো। আমি নিজে দেখা সাক্ষী বললাম। কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক, সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষে, আমি বলবো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি, সুন্নি, সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি, এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন। ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে, আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ গঠনে, জাতি গঠনে, সন্ত্রাস নির্মূলে, চাঁদাবাজি নির্মূলে, যে কোনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি। থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা মনির হোসেন কাসেমের উপরে হাজারো লাখ অত্যাচারিত হয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব, তারপরেও তারা তাদেরকে বলতেছেন মাফ করে দাও, কিন্তু ওদের একটা শাস্তি হওয়া দরকার না? শাস্তি হওয়া দরকার না? আজকে যা বলেছিল শাপলা চত্বর থেকে ওদেরকে এক রাতের পিটানুতে বিদায় করে দিয়েছি, সেটা ছিল জুতার সত্তর, সেটা কোন শহীদদের চত্বর হতে পারে না। যারা এই কথা বলেছিল ওই চান্দুরা আজকে কোথায়? আজকে শাপলার বিজয়, আজকে উলামায়ে কেরামের বিজয়, আজকে আল্লামা মামুনুল হকের বিজয়, আল্লামা মনির হোসেন কাসেমের বিজয়। ওই স্বৈরাচার জালেমরা গেল কই? কোথায় গেল ওরা? কোথায় গেল? আজকে নেতা উপস্থিত হয়েছে, আজকে নেতা উপস্থিত হয়েছে। ওদেরকে একটা শর্তে মাপ,
নেতার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাবে, নেতার কাছে এসে জাতির সামনে, শাপলা চত্বরের সামনে ওরা পায়ে ধরে ক্ষমা চাবে যে হুজুর আপনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি ওলি ইবনে ওলি, আপনাকে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন, তারপরে ওদেরকে মাফ। ঠিক কিনা বলো? আল্লামা মনির হোসেন কাসেমের কাছে আসতে হবে, আল্লামা আজিজুল হক ইসলাম আবাদীর কাছে আসতে হবে, তারপরে ওদের মাফ। ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করেছেন, মাজলুমদের বিচার করেছেন, মাজলুমদেরকে সহযোগিতা করেছেন, জালেমদের বিচারের কাঠগড়ে দাঁড়া করানো হবে। ঠিক কিনা বলো? যে যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক, আমার এই নেতাদেরকে যারা কষ্ট দিয়েছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মনির হোসেন কাসেমী, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, খতিব বাঙ্গাল, আল্লামা জুনায়েদ আল হাবিব, এই সমস্ত আল্লাহর কুতুবদের যারা কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে পৃথিবীর যেখানেই থাকুক সেখান থেকে এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন আমরা সকলেই দোয়া করি, আমাদের প্রিয় নেতা আছেন, আমাদের সকলের আস্থাভাজন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। এনায়েতুল্লাহ আব্বাসীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এনায়েতুল্লাহ আব্বাসীর আগমন, নারায়ে তাকবীর। সকলে একটু সাইড করে দেয় ভাই, একটু সাইড করে দেয়, সবাই একটু সাইড করে দেয়, সাইড করে দেয় ভাই, সবাই একটু সাইড করে দেয়। মুরব্বীরা আসতেছেন, মুরব্বীদের জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয়, মুরব্বীদের জন্য কোনো কষ্ট না হয়। মাশাআল্লাহ, আজকের অতিথি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বরকাতুম আলিয়া উপস্থিত হয়েছেন। সকলকে আজকে এই এলাকার পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। মুহতারাম, সকলেই লক্ষ্য করুন, সকলেই খেয়াল করুন, বাংলাদেশের পতিত জাশ আলেমদ্বীন, বাংলাদেশের পতিত জাশ আলেমদ্বীন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুর তিনি উপস্থিত হয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর প্রোগ্রাম। এখনো আমাদের অতিথি আসবেন রাজপথের লড়াকু সৈনিক, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরকে অতি দ্রুত সুন্দরভাবে আসার তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। আমরা সকলেই মাঠের ভিতরে আসি, মাঠের ভিতরে আসি ভাইরা। ছাদের উপরে কেউ থাকবো না, গাছ গাছালির উপরে কেউ থাকবো না, মানুষ যেন বসতে পারে। সামনে যারা আছেন বসুন, প্রিয় ভাইরা বসুন। আপনারা আমাদের এটি চেয়ার আছে, সকলে সুন্দর করে চলে আসি, মাঠ ভরপুর করে ফেলি, আমরা একজন আর একজনকে সহযোগিতা করি। ফুল দিয়ে আপনি বরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত আপামর জনগণ,
এক সাগর রক্তের বিনিময়ে ৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ২০২৪ সালের ৫ই আগস্ট আরেক সাগর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এবং বিজয় অর্জন করেছি। পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসকের হাত থেকে বাংলার সর্বস্তরের নির্যাতিত নিপীড়িত মজলুম জনতা ৫ই আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। আমাদের এই বিজয়কে যেন কোনো অপশক্তি, কোনো পরাজিত শক্তি ম্লান না করতে পারে, সেজন্য আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে সদা সর্বদা। আমরা জানি নীতি নৈতিকতাহীনতায় ভরে গিয়েছিল আমাদের সমাজটা। মুক্তিযোদ্ধার চেতনার নামে, স্বাধীনতার চেতনার নামে আমাদের এই দেশ থেকে জাতিসত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বুলুণ্ঠিত করার ধার প্রান্তে নিয়ে গিয়েছিল স্বৈরশাসক, পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসক স্বৈরাচারী হাসিনা। সংগ্রামী উপস্থিতি, আজকেও আমরা কিছু কিছু দালাল সংবাদ মাধ্যমকে দেখতে পাই, তারা সংবাদের মধ্যে উচ্চারণ করে বিবরণ দেয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী। এই শব্দটি আমরা আর কোন গণমাধ্যম থেকে শুনতে চাই না। আমরা শুনতে চাই অপশক্তি, নিষ্ঠুরতম, নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে, বিতাড়িত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই দেশকে, আমার সোনার বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য যাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, এমন নেতৃত্ব আমার দেশকে সোনার দেশে পরিণত করতে সক্ষম হবে না। আমার দেশকে, আমার প্রিয় ভূমি বাংলাদেশকে সোনার দেশে পরিণত করার জন্য একটি আদর্শ, সুষম এবং বৈষম্যহীন রাষ্ট্র পরিণত করার জন্য নীতি নৈতিকতায় ভরপুর ওলামায়ে কেরাম, সাধারণ তৌহিদি জনতা, সর্বস্তরের মেধাবী মানুষের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশটা একটা আদর্শ দেশে রূপান্তরিত হতে পারে। সেই আদর্শ তো দেশ যারা পরিচালনা করতে পারে, আমাদের আজকের এই সকল ওলামায়ে কেরাম, বাংলার শীর্ষ ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বাংলার সিংহ পুরুষ, প্রবাদ পুরুষ, এই কিংবদন্তির আলেম, বারবার নির্যাতিত আলেমী দ্বীন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, যিনি 2018 সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে স্বৈরাচারী হাসিনার রোষানলে পড়েছেন এবং বারবার আমরা হামলার শিকার হয়েছিলাম। আমাদের ভোটাধিকার আমাদেরকে বঞ্চিত করে একজন সন্ত্রাসীকে বিনা ভোটে নির্বাচিত করা হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, সুপরিচিত আলেম দ্বীন, বাংলার কিংবদন্তি আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সাহেব। এই আমাদের আজকের এই মহান অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের এই আমাদের আয়োজকের ভূমিকায় যারা আছেন, তারা আমাদের এই মহান অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালায় সর্বপ্রথম আমরা ফুল দিয়ে বরণ করে নিব বাংলার কিংবদন্তির আলেম, সিংহ পুরুষ শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আমি আনোয়ার হোসেন সাহেবকে, আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আনোয়ার হোসেন সহ তার সঙ্গীগণ আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে আমরা স্লোগান তুলি, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, লাল গোলাপ শুভেচ্ছা মুসলিমনগরের পক্ষ থেকে, নারায়ণগঞ্জের বাসীর পক্ষ থেকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করেন। একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি হলেন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আর প্রধান বক্তা হলেন আল্লামা মামুনুল হক সাহেব। এবারে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আনোয়ার হোসেন সাহেব। আমাদের প্রধান অতিথি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। নারায়ে তাকবীর, লাল গোলাপ শুভেচ্ছা মুসলিমনগরের পক্ষ থেকে। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি, বিশেষ বক্তা, কারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, শহীদি কাফেলা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আলামিন ভাই। আলামিন ভাইকে আমাদের বিশেষ অতিথি আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, বাড়িধারা জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা মুফতি মনির হুসাইন কাসেমী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন আলহাজ জসিমউদ্দিন ভাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আলী সাহেব। আমাদের সভাপতি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আলী সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে নারায়ণগঞ্জবাসী খুশি না ইনশাআল্লাহ? মারহাবা মারহাবা বলুন। আজকে উলামায়ে কেরাম একসাথে হয়েছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজকে নারায়ণগঞ্জের জমিনে যিনি এসেছেন, তার কারণে আজকে এ জমিন ধন্য। ঠিক কিনা বলো? যার পদধূলির কারণে জমিন ধন্য। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, তার কারণে এই জমিন ধন্য। বাংলার সানি কাসেমী আল্লামা মনির হুসাইন কাসেমী উপস্থিত হয়েছেন, তার কারণে নারায়ণগঞ্জের জমিন ধন্য। চট্টগ্রাম বাংলার ইসলামাবাদের আল্লামা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত হয়েছেন, যার কারণে নারায়ণগঞ্জবাসী ধন্য। ঠিক কিনা বলো? আজকে তাদের কাছে আমাদের আপনারা জাতির রাহবার সমস্ত ইখতিলাফ বাদ দিয়ে ইত্তেফাক হয়ে নবীর দুশমনদেরকে আর উলামার দুশমনদেরকে তাড়াতে হবে। ঠিক কিনা বলো? সংগ্রামী উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আমাদের সামনে
গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। বারবার কারণ নির্যাতিত আলেমে দ্বীন শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সুনির্বন্ধ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আজকের এই সম্বর্ধনা সভা ও শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার, শীর্ষ উলামায়ে কেরাম হযরত আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী দামাত বরকাতুহুম, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, এই এলাকার মাটি ও মানুষের নেতা আল্লামা মুফতি মনির হোসেন কাসেমী সহ অত্র এলাকার সর্বস্তরের দিনদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আমরা একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নতুন স্বাধীনতা দান করেছেন আমাদের সন্তানদের রক্তদানের মাধ্যমে, এই স্বাধীন দেশে কোন নতুন স্বৈরশাসক যেন জন্ম লাভ করতে না পারে আমাদেরকে পাহারা দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এক স্বৈরশাসক হাসিনাকে পতন করিয়ে বাংলাদেশে কোন নতুন স্বৈরশাসক যেন জন্ম করতে না পারে আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এই দেশে সর্বস্তরের জনগণ এদেশের উন্নয়নের জন্য, এদেশকে নতুন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে আমরা এদেশকে নতুন ভাবে গঠন করব ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য পরিষ্কার, উলামায়ে কেরাম এখানে আছেন, আলেমদের নেতৃত্বে দেশ চলবে সামনে, বাধা দেওয়ার কোন শক্তি বাংলাদেশে থাকবে না। শেষ কথা বলতে চাই, সময় কম, নেতৃবৃন্দ আছেন। এই দেশে নতুন ভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, ডাকাতি হচ্ছে, মানুষের ঘরে ঘরে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরা কারা? এরা কারা? এরা পরাজিত শক্তি। এই পরাজিত শক্তি যদি ভালো না হয়, তাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদের হাতে আছে। যেই দেশের সূর্য সন্তানরা কারফিউ ভঙ্গ করতে পারে, ওই দেশের সন্তানরাই জালিমদের উত্তরসূরি যারা তাদের গর্দানও ভেঙে দিতে পারে। সুতরাং আগামী দিনে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবে। এই বিজয় করার জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, নারায়ণগঞ্জ মানুষের সুখ দুঃখের সঙ্গী, বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার সুযোগ্য কর্ণধার প্রিন্সিপাল আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি উস্তাদে মুহতারাম আল্লামা হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অর্থ সম্পাদক শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মঞ্চে উপবিষ্ট দেশের সেরা সেরা আলেমে দ্বীন হযরত আল-আল্লাম জনাব মামুনুল হক সাহেব, জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমরা এই এলাকাবাসী, আমি অতি সংক্ষেপে এক দুইটা কথাই বলবো এবং আস্তে আস্তেই বলবো। আমি আপনাদের ঘরের সন্তান, অতএব নতুনভাবে কোনো কিছু চিনার নাই। 2-3 বছর আগে সিরিয়াল দিয়ে যাদেরকে ওয়াজের জন্য দাওয়াত দিতে হয়, 2-3 বছর আগে সিরিয়াল দিলে পরে পাওয়া যায়, সেই মানুষগুলোকে 2-4 ঘন্টার নোটিশে আমরা পেয়ে গেছি। হযরত আব্বাসী সাহেব কিন্তু 3-4 বছর পর্যন্ত কি ফিল আপ হয়ে রয়েছে তার ডায়েরি। মামুনুল হক সাহেবের তো কথাই নাই। তাহলে এই মানুষগুলোকে অল্প সময়ের নোটিশে আমরা পেয়ে গেছি, এলাকাবাসী খুশি কিনা? এটা আমাদের সৌভাগ্য। এত বড় বড় মনীষীদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এজন্য ভাইদেরকে বলবো, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সামনে আসেন। ওনাদেরকে দেখলেও কি হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারাই জানেন সব। এখন আমরা আজকে সর্বপ্রথম যাদেরকে স্মরণ করব তারা হলো ওই সমস্ত যুবক, কিশোর, ছাত্র ছাত্রী যাদের রক্তের বিনিময়ে আমরা ইন্ডিয়ার নাগপাশ থেকে আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারলাম। এই বাচ্চাগুলো, অল্প বয়সের বাচ্চাগুলো কি এক অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা বড় রাজা 15 বছরে পারি নাই, ছোটরা তা 1 থেকে 1.5 মাসের মধ্যেই 40 দিনের এক চিল্লাও লাগে নাই। এক চিল্লার ভিতরে ভিতরে তাদের চিল্লানি বন্ধ করে দিছে। তাদেরকে এমন ভাবে বিদায় হতে বাধ্য করছে যে তারা মানে লোটা ঘটি হাতে নেওয়ার সময় পায় নাই। আল্লাহ তাআলা লাঞ্ছনা যখন কপালে লেখে তখন মানুষকে এইভাবেই তাদের আকল বুদ্ধিকে হরণ করে নেয়। তারা জগদ্দল পাথর হয়ে 15টা বছর পর্যন্ত যেই ফেরাউনি কর্মকাণ্ড চালাইছে, তারা মাত্র 15 দিনের ব্যবধানে এখান থেকে লেজ গুটিয়ে পালাইছে। আমি এতে আমরা সবাই খুশি, কিন্তু এই খুশির সাথে সাথে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমাদের এলাকার ভাইদেরকে আমি বলছি, মেহরবানি করে মুরব্বী যারা আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতেন, আমাদেরই আত্মীয় স্বজন, যারা কোনো অন্যায়ের সাথে ছিলেন না, যারা কারোর সাথে জোর জুলুম করে নাই, কারো জমি দখল করে নাই, বাড়ি দখল করে নাই, কারো ইজ্জত নষ্ট করে নাই, ওই সমস্ত মুরব্বীদের সাথে কেউ যেন বেয়াদবি না করি। এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের এই আত্মীয় স্বজন মুরব্বী কেরাম যারা আছেন তারা আগের চাইতে আরো বেশি সম্মান নিয়ে এই এলাকায় বসবাস করবে। আর এটা নিশ্চিত করার দায়িত্ব এই এলাকার বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামীর সকল যুবকদেরকে নিতে হবে। আমরা এই এলাকায় এমন কিছু করব না যেন মানুষ আঙ্গুল উঠায় বলতে পারে যে ওই দেখো মুফতি সাহেবের এলাকায়, ওই দেশে ওখানে কি হইতেছে, জোর জুলুম করা হচ্ছে। না, এটা হতে দেয়া যাবে না। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা প্রত্যেককে মায়া মোহাব্বত দিয়ে আগের সময় যে জুলুম করছে যারা সাহস করে এখনো যে যুবকরা আছে অথচ ভুল করে ফেলেছিল, তওবা করছে যে না আমিও কি আগের মতো আর জোর জুলুম করবো না, তাদেরকেও আমরা বুকে মিলিয়ে নেব। ঠিক আছে তো? আপনারা কোনোভাবেই কাউকে হয়রানি করব, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কি কে কোন ধর্মের তা দেখার নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করা, আমার এলাকায় জন্মগ্রহণ করা কোনো মানুষ আমাদের দ্বারা নিগৃহীত হবে না। আগের চাইতে আরো বেশি সম্মান নিয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আজকের এই যে মজমা, এই যে বড় বড় মানুষগুলো আসছেন, তারাও এই শৃঙ্খলা বিধানের জন্যই আসছেন আর শান্তি বজায় রাখার জন্যই আসছেন এখানে। আমরা ওনাদেরকেও এই ব্যাপারে আশ্বস্ত করব, এই এলাকার মানুষ একটা মডেল এলাকা হিসেবে নিজের এলাকার পরিচিতি ইনশাআল্লাহ তুলে ধরবে। ঠিক আছে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আবেদন রেখেই শান্তি, শৃঙ্খলা এবং
আমাদের সম্প্রীতিকে বজায় রেখে আমরা চলব। কাউকে আঙ্গুল উঠানোর সুযোগ আমরা দেব না। দেশটা একটা কি সোনার দেশ হোক, শান্তির দেশ হোক, বৈষম্যবিহীন একটি সুন্দর ইসলামী দেশ হোক। আস্তে আস্তে আমরা ওদিকেই ইনশাআল্লাহ পা বাড়াবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ তাআলা যাকে যত বড় বানান তার দিলটাকে তত মহৎ করে দেন। আমাদের হযরত, আমাদের প্রিয় নেতার মুখ থেকে আমরা সেই মহত্বের বাণী শুনলাম। আমরা বুঝতে পারলাম ধর্ম যার যার দেশ আমাদের সবার, ধর্ম যার যার দেশ আমাদের সবার। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলে দেশের নাগরিক। এটাই শেষ কথা, এটাই মূল কথা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলার সিংহ পুরুষ শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, নিকৃষ্টতম স্বৈরশাসক শেখ হাসিনার সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, বারবার কারা নির্যাতিত আলেমী দ্বীন, কিংবদন্তির আলেম আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সংবর্ধনা ও শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বী সাহেবান, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলামী জনতার অন্যতম রাহবার ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আর যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আজকের এই সমাবেশের মধ্যমণি, আপনাদের প্রাণপ্রিয় সন্তান, আপনাদের নেতা, অঞ্চলের মাটি এবং মানুষের প্রাণপ্রিয় নেতা আল্লামা মুফতি মুনির হোসেন কাসেমি, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সর্বস্তরের আমার ভাই ও বন্ধুগণ, সংক্ষিপ্ত দুটি কথা বলি। বিগত 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। এক নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা, যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুইটা মেশিন তারা স্থাপন করেছিল, এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগ আর যুবলীগ।